আসসালামু আলাইকুম, কেমন আছেন? যারা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য আজকের এই ব্লগটি পোস্ট হতে চলেছে এক দারুণ উপহার। আমরা আমাদের ইউটিউব চ্যানেলে সবসময় চেষ্টা করি পৃথিবীর বিভিন্ন প্রান্তের অসাধারণ সব জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরতে। আমি এখন দোহা হামদাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আপনাদের বলছি। আজকে আমি আপনাদের সঙ্গে নিয়ে যাচ্ছি ইউরোপের 3টি অসাধারণ দেশ ও শহরে: পোল্যান্ড, সুইডেন, ইতালি, রোম এবং ভেনিসে। যদিও আমি ইউটিউব শুরু করার আগে গিয়েছিলাম, তাই যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। চলুন আপনি এই জার্নিটা স্মরণীয় করে তুলতে পারেন। আমার প্লেন জার্নি ছিল কাতার এয়ারওয়েজ, ঢাকা থেকে দোহা হয়ে পোল্যান্ড ওয়ারসাও ফেডারিক চৌপিন এয়ারপোর্টে, এবং আসা ছিল 21শে মার্চ রোমের ফুমিসিনো এয়ারপোর্ট থেকে। আমার টিকিট প্রাইস ছিল 1,50,000 টাকা। যাই হোক, আমি এখন ওয়ারসাও একটি হোটেলে অবস্থান করছি। হোটেলের রুম রেন্ট বাংলা টাকায় 5,000 টাকা উইথ ব্রেকফাস্ট আগোডার মাধ্যমে বুক দিয়েছিলাম। সকালে ব্রেকফাস্ট করে আমি এখন সারাদিনের জন্য বের হয়ে যাব। পোল্যান্ড মধ্য ইউরোপের একটি দেশ। এর ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ এবং প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। এখানে মধ্যযুগীয় দুর্গ, ঐতিহাসিক শহর এবং মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে পাওয়া যায়। বাল্টিক সাগরের তীরে অবস্থিত একটি সুন্দর শহর, যেখানে পুরানো স্থাপত্য শৈলীর নিদর্শন দেখা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে নাৎসিদের তৈরি কুখ্যাত কনসেন্ট্রেশন ক্যাম্প, যা এখন একটি জাদুঘর ও স্মৃতিস্তম্ভ হিসাবে ব্যবহৃত হয়। যদিও চারিদিকে স্নো পড়ছে, প্রচুর বাতাস, তারপরও আমি একটি ট্যাক্সি নিয়ে বের হলাম। যেহেতু কালকে আমি সুইডেনের উদ্দেশ্যে রওনা দিব, সেখানে আমার 2 বন্ধু থাকে। সুইডেনের ভিসা পেতে কষ্ট হবে বিধায় আমি পোল্যান্ডের ভিসা নিয়েছি। অকহোটা হলো ওয়ারসার একটি কেন্দ্রীয় এবং সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে ইউনিভার্সিটি অফ ওয়ারসার ক্যাম্পাস রয়েছে। ওয়ারসার ডাউনটাউন ডিস্ট্রিক্ট, এখানে প্রচুর সাংস্কৃতিক, বাণিজ্যিক ও রাজনৈতিক কেন্দ্র রয়েছে। স্টালিন যুগের প্রতীকী টাওয়ারে ভিউ ডেক থেকে পুরো ওয়ারসাও দেখা যায়। এখানে কফি শপ, রেস্টুরেন্ট ও নাইট লাইফের ব্যবস্থা বিদ্যমান। ওয়ারসার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর এবং পোল্যান্ডের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর, যেটি 2024 সালে প্রায় 21.5 মিলিয়ন যাত্রী সেবা পেয়েছে। আমি এখন পোল্যান্ডে ওয়ারসাও ফেডারিক চৌপিন এয়ারপোর্ট থেকে উইজ এয়ারওয়ে করে ওয়ারসাও থেকে সুইডেনের নাইকোপিং এয়ারপোর্টে যাচ্ছি। আমার ফ্লাইট ছিল সকাল 6:10 বাজেট ফেয়ার প্রায় 5,500 টাকা বাংলাদেশি টাকা পড়েছে। আমি নিজে উইজ অ্যাপস এ ঢুকে ক্রয় করেছি। যাই হোক, তারপর নাইকো এয়ারপোর্ট থেকে আমার ছোটবেলার বন্ধু রিপন এসে আমাকে নিয়ে যাচ্ছে। সুইডেনের স্টকহোম সবচেয়ে বড় সুন্দর শহর, দ্বীপপুঞ্জ, ঐতিহাসিক পুরানো শহর আর আধুনিক শপিং মলের জন্য বিখ্যাত।
একটু আগে আমরা ইকিয়া ফার্নিচারের দোকান পার হলাম। আমার বন্ধু বলল এই দোকানে গাড়ি চালিয়ে ভিতরে ঢোকা যায়। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন কত বড় জায়গার উপর এই ফার্নিচারের দোকানটি স্থাপিত। পুরোটা ঘুরে দেখতে একদিন সময় লাগবে। এখন আমরা সোলনা শপিং মলে আসলাম, স্টকহোমের সবচেয়ে বড় শপিং মল। এখানে পাবেন যারা, H&M, নাইকি, লুইস সহ বিশ্বমানের ব্র্যান্ড, ফুড কোর্ট খুব বড়, সিনেমা হল, এমনকি এখানে গাড়িও বিক্রি করে। আমরা একটি কফি স্টলে ঢুকলাম, না হলেও 50 আইটেমের কফি বিক্রি করে। দেখে অবাক হয়ে গেলাম। বন্ধু স্পেশাল কফি কিনলো আমাকে খাওয়ানোর জন্য। তারপর আমরা চকলেটের দোকানে ঢুকলাম, বিভিন্ন চকোলেট দেখলাম এবং টেস্ট করলাম। সুইডেনের সব চকলেট খুব মজা। বন্ধু আমাকে চকলেট কিনে গিফট করলো এবং আমি নিজেও খুব চকলেট কিনে নিই। ভেবেছিলাম ইতালি থেকে কিনবো এবং কিনেছি, কিন্তু ইতালির চকলেটের আমার কাছে তেমন ভালো লাগেনি। বন্ধুরা একটা কথা বলছি, পৃথিবীর মধ্যে আমার কাছে মনে হয় সুইডেন, সুইজারল্যান্ড এবং ইংল্যান্ডের চকোলেট বেশি মজা। এখন আমরা একটি রেস্টুরেন্টে ঢুকলাম এবং আমার বন্ধু আমাকে খাওয়ালো এবং চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছে। সুইডেন স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের একটি দেশ, যা তার প্রাকৃতিক সৌন্দর্য, আধুনিক ডিজাইন এবং বন্ধুত্বপূর্ণ সংস্কৃতির জন্য খুবই পরিচিত। এখানে প্রায় 80% এলাকা বনভূমি। আকর্ষণীয় স্থান হচ্ছে সুইডেনের রাজধানী, যা 14টি দ্বীপের উপর নির্মিত। এখানে পুরানো শহরের সুন্দর সব ভবন এবং ভাষা মিউজিয়াম এর মতো জাদুঘর দেখতে পাওয়া যায়। দেশের পশ্চিম উপকূলে অবস্থিত একটি সুন্দর শহর, যা তার বোটানিক্যাল গার্ডেন এবং মিউজিয়ামের জন্য বিখ্যাত। সুইডেন স্টকহোমের কাছেই অসংখ্য দ্বীপের এক বিশাল এলাকা রয়েছে, যেখানে নৌকা ভ্রমণও বেশ জনপ্রিয়। তারপর 2 দিন থাকার পর আমার বন্ধু রিপন আমাকে স্টকহোম সেন্ট্রাল স্টেশনে ড্রপ করে অফিসে চলে গেল, কারণ গত 2 দিন সে আমার জন্য ছুটি নিয়েছিল। তারপর আমি স্টকহোম থেকে সনবল এর টিকিট কাটলাম সেন্ট্রাল থেকে। মাঝে আবার বন্ধু ছোট ভাই শিপন আসলো। আমি বলেছি আমি লাঞ্চ করেছি, তারপরও আবার লাঞ্চ করালো। যাই হোক, আমি ট্রেনে উঠে গেলাম। তাদের কাছ থেকে বিদায় নিয়ে আমার বন্ধু রিপন আমার জন্য যথেষ্ট করেছে। চারিদিকে দেখছি আর ঠান্ডার মানে বরফের মধ্যে দিয়ে ট্রেনে করে যাচ্ছি, এক অপরূপ আনন্দ। 3.5 ঘন্টার মধ্যে আমি স্টকহোমে পৌঁছে গেলাম এবং সুনবল থেকে আমার বন্ধু আমাকে সেভ করে বাসে নিয়ে গেল। সবচেয়ে অবাক, এই বন্ধুর নামও রিপন, কিন্তু মোটা। যাক, বন্ধু আমাকে হোটেল সোড্রা বার্জেট সান্সবল শহরে পাহাড়ি এলাকায় অবস্থিত একটি বিলাসবহুল হোটেলে নিয়ে আসলো। আমার বন্ধু রিপোর্ট এখানে আমাকে লাঞ্চ করিয়েছে। তারপর এখান থেকে পুরো সান্সবল শহর ও সমুদ্রের অসাধারণ ভিউ দেখা যাচ্ছে। সান্সবল সুইডেনের একটি উপকূলীয় শহর, যা রোমানিয়া উপসাগর তীরে অবস্থিত। এই শহরটি তার সমৃদ্ধ ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। সান্সবল শহরটি 1621 সালে রাজা গুস্তাভ অ্যাডলফ প্রতিষ্ঠা করেন। এটি মূলত কাঠ শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। 1888 সালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে শহরের প্রায় 9000 ভবন পুড়ে যায়, যা সুইডেনের ইতিহাসে অন্যতম বৃহত্তম অগ্নিকাণ্ড ছিল। তবে এই অগ্নিকাণ্ডের পর শহরটিকে নতুন করে পাথর ও
ও ইটের তৈরি ভবন দিয়ে পুনর্নির্মাণ করা হয়। এই কারণে এর কেন্দ্রস্থলকে পাথরের শহর বলা হয়। এখানকার 19 শতকের স্থাপত্য শৈলী খুবই আকর্ষণীয় এবং দর্শনীয়। এখানে পুরো সুইডিশ বাড়িঘর, চিড়িয়াখানা, রেস্তোরাঁ এবং খেলার জায়গা রয়েছে। পাহাড়ের উপর থেকে শহরের সুন্দর দৃশ্য সত্যি অবাক করে। আমরা এখন সোডরা বার্জেট একটি পার্কে যাচ্ছি। এটিও আরেকটি পাহাড় যা হাইকিং এবং শীতকালীন খেলার জন্য জনপ্রিয়। এখানে একটি স্কি ডাল এবং হাইকিংয়ের জন্য অনেক পথ রয়েছে। এখানে জনপ্রিয় ওয়াটার পার্ক, যেখানে সব রকমের মানুষের জন্য বিনোদনের ব্যবস্থা রয়েছে। শীতকালে এখানে বরফের ভিউ অসাধারণ লাগে। আপনারা কি বলেন? সান্সবল একদিকে যেমন আধুনিক শহর, অন্যদিকে এর চারপাশ জুড়ে রয়েছে বন ও প্রকৃতি। গ্রীষ্মকালে এখানে দিন অনেক দীর্ঘ হয় এবং আবহাওয়া মনোরম থাকে। বেসিক্যালি গ্রীষ্মকালে সুইডেনে আসা উচিত। আমি অবশ্য ইচ্ছা করে ঠান্ডায় এসেছি। এখন এখানে চলছে মার্চ মাস, -20 থেকে 22। আমার কাছে বরফের ঢাকা দেখতে বেশ ভালো লাগছে। শীতকালে পুরো শহর বরফে ঢেকে যায় এবং স্কি আইস স্কেটিংয়ের মতো শীতকালীন খেলাধুলার সুযোগ পাই। এটা অন্য ধরনের মজা আমার মনে হচ্ছে। সুইডেনে মে থেকে আগস্ট মাস পর্যন্ত রাত হয় গভীর রাতে, মানে রাতের প্রায় বেশিরভাগ সময় দিন থাকে। অনেকের জন্য এটা একটা সমস্যা মনে হয়। চারপাশে হাঁটার জন্য শান্ত পরিবেশ বিদ্যমান চারিদিকে। সুন্সবল এটি বাল্টিক সাগরের একটি উপসাগর, যা বথনিয়া উপসাগরের তীরে অবস্থিত। আমরা এখন বাল্টিক সাগরের ব্রিজ পার হয়ে যাচ্ছি। এই বাল্টিক সাগরের ব্রিজ হচ্ছে যা সুইডেন, ফিনল্যান্ড, পোল্যান্ড, জার্মানি, ডেনমার্ক সহ 9টি দেশকে ঘিরে আছে। সুন্সবল শহরটি তার ঐতিহাসিক পাথর নির্মিত স্থাপত্য এবং আধুনিক ব্রিজ দিয়ে বাল্টিক সাগরের কোলে একটি চমৎকার স্থান করে নিয়েছে। এই সাগরের পানি খুবই কম লবণাক্ত, কারণ এটি আটলান্টিক মহাসাগরের সাথে সংকীর্ণ প্রণালী দিয়ে যুক্ত এবং এতে অনেকগুলো বড় নদী এসে মিশেছে। বাল্টিক সাগরের পরিবেশ বেশ সংবেদনশীল। এটি জীবন বৈচিত্র্য অনন্য। সুন্সবল শহরটি এই সাগরের একটি অংশ। সুন্সবল ব্রিজ হলো এই শহরের একটি প্রধান আকর্ষণ এবং আধুনিক প্রকৌশলের এক দারুণ নিদর্শন। এই ব্রিজটি বাল্টিক সাগরের উপর দিয়ে চলে গেছে এবং সুন্সবল কেন্দ্রস্থলে যানজট কমাতে সাহায্য করে। এটাই সেই বাল্টিক সাগর। পার হয়ে গিয়েছি, পার হয়ে চারিদিকে বাড়িঘর দেখছি, খুবই সুন্দর বাড়িঘর। যা হোক, এই শহরটি একটি শান্ত, পরিচ্ছন্ন এবং ঐতিহাসিক শহর, যা আধুনিক জীবনযাত্রার পাশাপাশি প্রকৃতি ও পুরানো ঐতিহ্যের চমৎকার সমন্বয় ঘটিয়েছে। তারপর আমার বন্ধু রিপন আমাকে
সান্সবল রেল স্টেশনে নিয়ে আসলো এবং আমাকে বিদায় জানালো। সাথে আবার অত্যন্ত বিনয়ের সাথে বলল নেক্সট ডে ফ্যামিলি নিয়ে আসার জন্য। সুন্সবল ও আর্ল্যান্ডা এয়ারপোর্টের দূরত্ব হলো প্রায় 400 কিলোমিটার। ট্রেনে আসতে সময় লাগছে 3 ঘন্টা 25 মিনিট। তাহলে আপনারা বুঝতেই পারছেন কত স্পিডে ট্রেন চলেছে। যাই হোক, তারপর আমার বন্ধুর ছোট ভাই বাবু, সে আমাকে রোম ফিউমিসিনো এয়ারপোর্ট থেকে নিতে এসেছিল। সে আমাকে রোমে নিয়ে যাচ্ছে এখন ঘোরানোর জন্য। এই মার্কেটটির নাম মার্কেতো এসকুইলিনো। এটি একটি এই এলাকার অন্যতম প্রধান আকর্ষণ। মার্কেটটি মূলত একটি সুন্দর ইনডোর বা আচ্ছাদিত বাজার, যেখানে সবজি, ফল, মাছ, মাংস এবং অন্যান্য খাবার সামগ্রী পাওয়া যায়। তবে এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এখানে আপনি বিশ্বের বিভিন্ন প্রান্তের মশলা, চাল, সবজি এবং দুষ্প্রাপ্য উপাদান খুঁজে পাবেন, যা রোমের অন্য কোনো বাজারে সহজে পাওয়া যায় না। এসকুইনো রোমের সবচেয়ে বহুজাতিক এলাকাগুলোর মধ্যে একটি। এখানে অনেক অধিবাসী এবং বিদেশি সম্প্রদায়ের মানুষ বসবাস করে। এর ফলে আপনি এই এলাকার ইতালীয় সংস্কৃতির পাশাপাশি এশিয়ান, আফ্রিকান এবং অন্যান্য ইউরোপীয় সংস্কৃতির মিশ্রণ দেখতে পারবেন। এখানকার রেস্টুরেন্ট, দোকান এবং বাজারগুলোতে এই বৈচিত্র্যের ছাপ স্পষ্ট। এখন আমরা এসেছি কলোসিয়াম। হলো প্রাচীন রোমান সাম্রাজ্যের এক বিশাল এবং অন্যতম বিখ্যাত নিদর্শন। এটি একটি উপবৃত্তাকার উন্মুক্ত মঞ্চ, যা বিশ্বের বৃহত্তম স্থায়ী এমপি থিয়েটার হিসেবে পরিচিত। এটি 70 থেকে 80 খ্রিস্টাব্দের মধ্যে সম্রাট ভেসপাসিয়ান এবং তার পুত্র টাইটাসের আমলে নির্মিত হয়েছিল। এর আসল নাম ছিল ফ্লাভিয়ান এমপি থিয়েটার। এখানে ছিল প্রায় 50 থেকে 80 হাজার দর্শক ধারণ করতে পারে। কলোসিয়াম মূলত গ্ল্যাডিয়েটরদের মধ্যে মরণ লড়াই, বন্য পশুর শিকার এবং অন্যান্য জনসমক্ষে প্রদর্শনী ও নাটক মঞ্চস্থ করার জন্য ব্যবহৃত হতো। এটি ছিল রোমানদের বিনোদনের একটি কেন্দ্র, যেখানে প্রচুর নিষ্ঠুর ঘটনা ঘটত। এখানকার প্রতিটি ঘটনা ছিল রোমান সম্প্রদায়ের জনপ্রিয়তা বাড়ানোর একটি উপায়। বহু বছর ধরে ভূমিকম্প, অগ্নিকাণ্ড এবং অবহেলার কারণে এর অনেক অংশ ভেঙে গেছে, তবে আজও এর বিশাল কাঠামো রোমান সাম্রাজ্যের স্থাপত্যশৈলী এবং ক্ষমতার প্রতীক হিসাবে টিকে আছে। বর্তমানে এটি রোমের সবচেয়ে জনপ্রিয় পর্যটক কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। আমরা এখন এসেছি ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি কোনো সাধারণ শহর নয়, এটি একটি স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র। ইতালির রোম শহরের মধ্যে অবস্থিত। এটি বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র। 1929 সালে ইতালির সাথে একটি চুক্তির মাধ্যমে ভ্যাটিকান সিটি একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি লাভ করে। এটি রোমান ক্যাথলিক চার্চের প্রধান কেন্দ্র এবং পোপের বাসস্থান। এর আয়তন মাত্র 0.44 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা মাত্র 1000-এর মতো। এটি আয়তন এবং জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ। ভ্যাটিকান সিটির অভ্যন্তরে বেশ কিছু বিখ্যাত স্থাপনা রয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্ট পিটার্স বেসিলিকা। এটি রোমান ক্যাথলিক চার্চের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ গির্জা। এখানে রোমান ক্যাথলিক চার্চের সংগ্রহ করা হাজার হাজার বছরের অমূল্য শিল্পকর্ম ও প্রত্নতান্ত্রিক নিদর্শন সংরক্ষিত আছে। যা হোক, ভ্যাটিকান সিটি হলো বিশ্বের বৃহত্তম খ্রিস্টান সম্প্রদায়ের আধ্যাত্মিক কেন্দ্র। যদিও দুটি রোমে অবস্থিত, তাদের গুরুত্ব পরিচয় সম্পূর্ণ ভিন্ন। আমরা এখন এসেছি আরিজো। ইতালির তাস্কানি অঞ্চলের একটি অসাধারণ ঐতিহাসিক শহর। ফ্লোরেন্স থেকে প্রায় 80 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এই শহরটি তার সমৃদ্ধ ইতিহাস, শিল্প ও সংস্কৃতির জন্য খুবই বিখ্যাত। আরিজো ইতালির প্রাচীন শহরগুলোর মধ্যে অন্যতম। এর ইতিহাস শুরু হয় ইট্রুস্কান এবং রোমান সভ্যতার সময় থেকে। মধ্যযুগের এটি একটি গুরুত্বপূর্ণ স্বাধীন শহর পরিণত হয়। রেনেসাঁ যুগের শিল্পকলা ও স্থাপত্যের একটি প্রধান কেন্দ্র রূপান্তরিত হয়। বিখ্যাত শিল্পী ও স্থপতি গিওর্গি ও ভাসারি এবং সঙ্গীতের স্বরলিপি উদ্ভাবনকারী গুইদো ডি আরিজো এই শহরেরই সন্তান। আরিজোর সবচেয়ে বিখ্যাত সুন্দর স্কোয়ার, এর ঢালু আকৃতি এবং চারপাশে মধ্যযুগীয় ভবনের জন্য এটি পরিচিত। প্রতি বছর সেপ্টেম্বর এবং জুন মাসে এখানে ঐতিহ্যবাহী জস্টিং টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
আরিজো ইতালির স্বর্ণের রাজধানী, গোল্ড ক্যাপিটাল বলা হয়। এখানকার স্বর্ণ শিল্পের ঐতিহ্য অনেক পুরানো। এখানে তৈরি গহনা সারা বিশ্বে খ্যাত। প্রতি মাসের প্রথম রবিবার এই শহরে একটি বিশাল পুরানো জিনিসের বাজার এবং অ্যান্টিক ফেয়ার বসে, যা পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ। আরিজো তার শিল্পকলার জন্য বিশ্বখ্যাত। সান ফ্রান্সিসকো বেসিলিকাতে অবস্থিত পিয়েরো ভেলা ফ্রান্সকা ডেলা এর আঁকা বিখ্যাত ফ্রেস্কো চিত্রকর্ম দ্য হিস্ট্রি অব দ্য টু ক্রস দেখার জন্য হাজার হাজার পর্যটক এখানে আসেন। 1997 সালে নির্মিত অস্কার জয়ী ইতালীয় চলচ্চিত্র লাইফ ইজ বিউটিফুল এর অনেক দৃশ্য এই শহরের পিয়াজ্জা গ্রান্ডে এবং অন্যান্য স্থানে ধারণ করা হয়েছে। মোট কথা, আরিজো এমন একটি শহর যেখানে আপনি ইতালির রেনেসাঁ যুগের শিল্প, মধ্যযুগীয় ঐতিহ্য এবং আধুনিক জীবনের এক চমৎকার মিশ্রণ দেখতে পাবেন। আমরা বাবুর বন্ধুসহ একটি স্বর্ণের কারখানা পরিদর্শন করলাম, যদিও সেখানে ছবি তোলা যায়নি। তো বন্ধু গিয়েছিল, তার বন্ধুর অর্ডার ছিল সেই কারখানায়। পরে আমরা এক জায়গায় এসে কফি খাচ্ছি। এতটুকু কফির দাম 2 ইউরো। তারপর দিন বাবু এসে আরিজো রেল স্টেশনে আমাকে ট্রেনে তুলে দিয়ে বিদায় জানালো এবং বলল তার বন্ধুদেরকে নিয়ে, মানে তার বন্ধুর বড় ভাই নাহিদ আমার বন্ধু, এবং সাথে মিন্টু ও নাহিদের কথা বলল। তাদেরকে নিয়ে নেক্সট ইয়ারে আসার আমন্ত্রণ জানালো। বাবু আমার জন্য যথেষ্ট করেছে, ধন্যবাদ বাবুকে। আমি এখন যাচ্ছি আরিজো থেকে ভেনিজিয়া এস লুসিয়া, মানে ভেনিসে যেতে 60 ইউরো ভাড়া এবং যেতে সময় লাগবে প্রায় 4 ঘন্টার মতো। সেখানে আমার ঘনিষ্ঠ মহল্লা ছোট ভাই মনির ওয়েট করছে আমাকে নেওয়ার জন্য। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ভেনিসে পৌঁছে যাব ইনশাল্লাহ। ইতালির উত্তর পূর্বাঞ্চলে একটি অত্যন্ত আকর্ষণীয় এবং অনন্য শহর, যা তার জলপথ, সেতু ও স্থাপত্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। পরে আমরা মনিরের বাসায় গেলাম এবং সেখানে আমরা লাঞ্চ করে বিকালে বের হলাম। ভেনিসে 120টিরও বেশি ছোট ছোট দ্বীপের ওপর গড়ে উঠেছে এবং প্রায় 400টি সেতু দ্বারা সংযুক্ত। আমরা এখন তারপর দিন সকালে নাস্তা করে ভেনিসের উদ্দেশ্যে রওনা দিলাম। ভেনিসে স্টেশনে এসে পৌঁছলাম এবং স্টেশনে বিভিন্ন খাবারের ফল ফ্রুট এবং বিভিন্ন খাবার আছে। আমরা একটু অবলোকন করছি এবং দেখছি কি খাওয়া যায়। যাই হোক, পরে আমরা পিৎজা খেয়েছি, কারণ পিৎজাই আমার কাছে বেস্ট লেগেছে। ইতালিতে এমন কিছু নেই যা না দিয়ে তারা পিৎজা তৈরি করে না। মাছ, মাংস, শুটকি, সবজি সব কিছু দিয়ে, যা পাই তা দিয়ে ওনারা পিৎজা তৈরি করে। পুরো পৃথিবী জুড়ে এই পিৎজার জন্য ইতালি সমাদৃত। রেল স্টেশন থেকে এখন আমরা একটু নিচে নামলাম। এখান থেকে ভেনিসের যাত্রা শুরু। মেইন ভেনিস। ভেনিসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর জলপথ। এখনো এখানে কোনো রাস্তা নেই, শুধুমাত্র সারা ভেনিস জুড়ে হাঁটার রাস্তা। চারিদিকে আছে অসংখ্য খাল বা ক্যানেল, যা শহরের মাঝখান দিয়ে এস আকৃতিতে প্রবাহিত হয়েছে। পর্যটক ও স্থানীয়দের যাতায়াতের প্রধান মাধ্যম হলো ছোট নৌকা, যা গন্ডোলা নামে পরিচিত। গন্ডোলায় চড়ে পুরো শহর ঘুরে দেখার অভিজ্ঞতাটি সত্যি অসাধারণ হবে আপনাদের।
ভেনিসের স্থাপত্য শৈলী বাইজেন্টাইন, গথিক এবং রেনেসাঁ যুগের এক চমৎকার মিশ্রণ। এখানকার সরু গলি এবং দৃষ্টিনন্দন ভবনগুলো ভেনিসকে এক মায়াবী রূপ দিয়েছে। এখানে প্রতিটি সেতু এবং ভবন যেন একটি শিল্পকর্ম। আপনারা পারলে জীবনে একবার হলেও ঘুরতে আসুন, অসাধারণ, যা ভাষায় প্রকাশ করার মতো না। মোটামুটি আপনারা 5-6টি দেশ ঘুরলেই আপনারা সেনজেনের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটি ভেনিসের প্রধান এবং সবচেয়ে বিখ্যাত স্কোয়ার। এখানে পর্যটকদের ভিড় সবসময় লেগে থাকে। সেন্ট মার্কস বেসিলিকা বাইজেন্টাইন স্থাপত্যের এক অসাধারণ উদাহরণ। এই বেসিলিকা, যা তার সোনালী মোজাইক এবং গম্বুজের জন্য বিখ্যাত, গ্র্যান্ড ক্যানেলের ওপর নির্মিত সবচেয়ে পুরানো এবং বিখ্যাত এই সেতুটি পর্যটকদের দারুণ জনপ্রিয়। আমরা এই সেতুটির উপরে দাঁড়িয়ে ছবি তুলছি চারিদিকে এবং শুনেছি প্রতি বছর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয় এই কার্নিভাল মুখোশ ও জমকালো পোশাকের জন্য বিশ্বখ্যাত। এটি ভেনিসের সংস্কৃতির ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। এছাড়াও ভেনিস কাঠ শিল্পের জন্য বিখ্যাত। বহু শতাব্দী ধরে মুরানুর কারিগররা গ্লাস ব্লোয়িং এর মাধ্যমে নানা ধরনের কাচের জিনিসপত্র তৈরি করে আসছে। এখানে অনেক কাচের কারখানা এবং গ্লাস মিউজিয়াম রয়েছে, যেখানে আপনি কাচের তৈরির প্রক্রিয়া দেখতে পারবেন। আমরা বিভিন্ন চকলেট দেখছি, ড্রামে করে রেখেছে। এইটা চকলেট পড়ছে এবং এখান থেকে চকলেট বানাচ্ছে চকলেট। এছাড়াও এই দ্বীপটি তার রঙিন বাড়িঘরের জন্য খুবই পরিচিতি লাভ করেছে। প্রতিটি বাড়ি উজ্জ্বল রঙের রাঙানো, যা দেখতে খুবই সুন্দর এবং চমৎকার লাগে। ভেনিস তার নিজস্ব কিছু খাবারের জন্য পরিচিত, বিশেষ করে সামুদ্রিক খাবার এখানে খুবই জনপ্রিয়। যদিও আমরা শুধু পিৎজা খেয়েছি সবসময়, আমার পিৎজা খেতে খুব ভালো লাগে, কারণ হাতে তেমন সময় ছিল না, তাই পুরো ভেনিস শহরটি ঘুরে দেখছি, এই জন্যই পিৎজা খেয়েছি। ও আচ্ছা, একটু দুটি কথা আপনাদের বলা হয়নি। এর মধ্যে ভুল করে আমি সুইডেনের সুনবলস থেকে আর্ল্যান্ডা এয়ারপোর্টে স্টেশনে না নেমে পরের স্টেশন স্টকহোম সেন্ট্রাল স্টেশনে এসে পড়েছিলাম। যদিও এক স্টপেজ আগে ছিল, ট্রেনে টিকিট কেটেছি, যদিও সময় বেশি লাগেনি, সেন্ট্রাল থেকে মাত্র 10 মিনিট লেগেছে আর্ল্যান্ডা এয়ারপোর্ট যেতে। যাক, আরেকটি কথা, স্টকহোম আর্ল্যান্ডা এয়ারপোর্ট থেকে রোম কুমাসিনো এয়ারপোর্টে আসতে আমার প্লেনের টিকিট পড়েছিল মাত্র 10,500 টাকা। এত কম টাকায় 3 ঘন্টা 15 মিনিট জার্নি করেছি। যদিও ফ্লাইট ভোরবেলা ছিল, কারণ ভোরবেলায় প্লেনের প্রাইস কম থাকে। টিকিট কেটেছিলাম স্কাই স্ক্যানার অ্যাপসের মাধ্যমে।
যা হোক, এক কথায় ভেনিস এমন একটি শহর যা তার নিজস্ব গতিতে চলে এবং প্রতিটি কোণেই গল্প লুকিয়ে আছে। শুনেছি আগামী 30-40 বছরের মধ্যে এই ভেনিস পানির নিচে চলে যাবে। কতটুকু সত্যি ভবিষ্যতেই তা বলে দেবে, হয়তোবা হতেও পারে। যাক, আমরা এখন ভেনিস শেষ করে সারাদিন আমরা ঘুরেছি। এখন ট্রেনে করে মুনিরের বাসার দিকে যাচ্ছি। যদিও আমরা শীতকালে এসেছি, তারপরেও মোটামুটি ট্রেনে বেশ মানুষজন দেখা যাচ্ছে। কিন্তু ভেনিস মেইনলি গরমের জন্য খুব আরামদায়ক। সামার সিজনে আসলে খুবই ভালো লাগবে, যদি এখন অল্প ঠান্ডা আছে। তো মুনির যেখানে থাকে সেই জায়গাটির নাম পোর্টোগুয়ারো, ইতালির ভেনেতা অঞ্চলের একটি ঐতিহাসিক শহর। এটি ভেনিস থেকে 55 কিলোমিটার দূর অবস্থিত। এই শহরটি ভেনিসের মতো জলদ পথের ধারে অবস্থিত। আমরা বিকালে সন্ধ্যায় এসে আবার খাচ্ছি, পিজাও খেয়েছি, আবার দুপুরে খাবারও খেয়েছি। এটিকে ছোট ভেনিসও বলা হয়। তারপর দিন সকালে আমরা ব্রেকফাস্ট সেরে ছোট ভাই মুনিরের সাথে ভেনিস শহরের কাছে অবস্থিত কাউলে যাচ্ছি। একটি সুন্দর এবং জনপ্রিয় সমুদ্রবর্তী শহর। এখানে সরু রাস্তা, রঙিন বাড়ি এবং খাল রয়েছে, যা ভেনিসের কথাই মনে করিয়ে দেয়। এই অঞ্চলটি পায়ে হেঁটে ঘুরে দেখার জন্য আদর্শ। এখানে রয়েছে একাদশ শতকের নির্মিত সেন্ট স্টিফেন ক্যাথেড্রাল এবং একটি সিলিন্ডার আকৃতির বেল টাওয়ার আছে, যা শহরের প্রতীক হিসাবে পরিচিত। সমুদ্রের ধারে অবস্থিত ছোট একটি গির্জাও আছে। সমুদ্রের পাশ দিয়ে হাঁটার পথ আছে, যা সুন্দর সমুদ্রের দৃশ্য দেখায়। এখানে একটি পাথরের বাঁধ, যা শিল্পীরা একটি সুন্দর ভাস্কর্য দিয়ে সাজিয়েছেন। এটি একটি খোলা আকাশের নিচে থাকা জাদুঘরের মতো। প্রতি বছর জুলাই মাসে এখানে নতুন নতুন ভাস্কর্য যুক্ত হয়। কাউলের আশেপাশে এলাকাটি একটি উপহ্রদ বা লেগুন। এখানে কেসোনি নামে ঐতিহ্যবাহী জেলেদের বাড়ি দেখতে পাওয়া যায়, যেগুলো মূলত নলখাগড়া দিয়ে তৈরি। নৌকায় করে এই লেগুন ঘুরে দেখা এক অসাধারণ অভিজ্ঞতা। কাউলেতে লম্বা এবং সুন্দর বালিযুক্ত সৈকত আছে, যা দুই ভাগে বিভক্ত, লেভান্তে ও পোনেতে। এই সৈকতগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে পরিবারের সবাই মিলে আরামদায়ক ছুটি কাটাতে পারে। এই শহরে খাবার প্রধানত সামুদ্রিক মাছের উপর নির্ভরশীল। কাউলেতে গরমকালে পর্যটকদের ভিড় থাকে বেশি। এখানকার পরিবেশ খুবই বন্ধুত্বপূর্ণ এবং নিরাপদ। আপনি যদি ভেনিসে আসেন তাহলে একদিনের জন্য কাউলে ঘুরে আসতে পারেন। যা হোক বন্ধুরা, শেষ করার আগে আমি আমার সব বন্ধুদের মনের অন্তঃস্থল থেকে হাজার শকর ও ধন্যবাদ জানাচ্ছি। সুইডেনের রিপন, স্টকহোমের সান্সবলের রিপন, রোমের বন্ধুর ছোট ভাই বাবু এবং আমার মহল্লার ঘনিষ্ঠ ছোট ভাই মনির। যদিও সবাই আমার জন্য যথেষ্ট করেছে, যেটা বলার অপেক্ষা রাখে না, এবং রিকোয়েস্ট করেছে আবার আসার জন্য। বন্ধুরা, আমার এই ভ্রমণ গল্পটি এখানেই শেষ হলো। আশা করি পোল্যান্ড, সুইডেনের স্টকহোম, সান্সবল এবং রোমের প্রাচীন ইতিহাস থেকে শুরু করে ভেনিসের জাদুকরী সৌন্দর্যের গল্পগুলো আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি আমি জানতাম যে পরবর্তীতে আমি ইউটিউব বা ব্লগ করব, তাহলে ছবি ও ভিডিওগুলো আরও প্রফেশনাল ভাবে করতাম। যদি আপনারা ভ্রমণ ভালোবাসেন এবং এমন আরও নতুন নতুন জায়গার গল্প দেখতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না করতে এখনই বেল আইকনটি টিপে দিন। এই পোস্টটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অন্য বন্ধুদেরও জানার সুযোগ করে দিন। আপনারা সুস্থ থাকুন এই কামনায়। আপনাদের পছন্দের ভিডিও নিয়ে যত শীঘ্রই সম্ভব চলে আসব। আর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আল্লাহ হাফেজ।